হ্যালো এন্ড গুড ইভিনিং, ইউ আর ওয়াচিং দ্য বিগ স্টোরি। আমি ইলমাজ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসআইআর। সেই এসআইআরে কত লোকের নাম বাদ গেল কমিশন ফাইনালি জানাল। প্রায় 91 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছে এই রাজ্যে। আচ্ছা, 91 লক্ষ মানুষের নাম যদি এ রাজ্যে কাটা যায়, তার ফল কি ভোট বাক্সে পড়বে? অ্যারিথমেটিক এবং কেমিস্ট্রি, অর্থাৎ পাটিগণিত এবং রসায়ন। পাটিগণিত হয়তো ভারতীয় জনতা পার্টির দিকে রয়েছে, অ্যারিথমেটিক নাম্বারস, কিন্তু রসায়ন বা কেমিস্ট্রি কিংবা ভোটারদের সঙ্গে আত্মিক মিলন তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। কেন বলছি এই কথাটা জানেন? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি গ্রামে গঞ্জে একবার চোখটা দেন, সেখানে এই সরকারের বিভিন্ন প্রকল্প এবং তৃণমূল কংগ্রেসের বিপুল অর্গানাইজেশন লিড করছে। আবার যদি গত 15 বছরের ইনকামবেন্সির দিকে তাকান, তাহলে ভারতীয় জনতা পার্টির নতুন ন্যারেটিভ যে গুন্ডারাজ শেষ করব, 7th পে কমিশন দেব, চাকরি আনবো, শিল্প আনবো, সেই ন্যারেটিভ অনেকের কাছে অনেকটাই আকর্ষণীয়। কংগ্রেস এবং বাম খেলায় আছে, কিন্তু সে অর্থে এ টিম হিসেবে যে খেলছে এটা বলতে পারি না আমরা, কিংবা এটা বলার হয়তো এখনো সময় আসেনি। এ টিম হিসেবে খেলছে বিজেপি এবং তৃণমূল। তাই এই 91 লক্ষ নাম বাদ যাওয়ার, প্রায় 91 লক্ষ নাম বাদ যাওয়ার পেছনে আদৌ ভোট বাক্সে কোনো রকম প্রভাব পড়বে কিনা সেটার দিকেই কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে। এই মুহূর্তে দুটি ছবি একদম সরাসরি দেখা যাচ্ছে, দুটো ছবি খুব প্রকটভাবে আমার আপনার সামনে আসছে। ট্রাইব্যুনালের লাইন, ট্রাইব্যুনালের জন্য কিংবা ট্রাইব্যুনালের নাম তোলার জন্য, শুনানির জন্য দীর্ঘ লাইন পড়ছে। একাধিক জায়গায় রয়েছে, বারাসাত, কাটোয়া, বসিরহাট, বিষ্ণুপুর, একাধিক জায়গা যেখানে মানুষ লম্বা লাইন দিয়েছেন শুনানির জন্য, নিজেদের নাম নথিভুক্ত করার জন্য। কারণ এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারেন। সুপ্রিম কোর্ট এই কথা বলে দিয়েছে যে 19 জন জাজ থাকবে, সেই 19 জন জাজ ট্রাইব্যুনালের কাজ করবে। এদিকে এই নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের নাম কাটা গিয়েছে তাদের পাশে তিনি আছেন, এবং এই নাম কাটার চক্রান্ত ভারতীয় জনতা পার্টির। দিলীপ ঘোষ আবার বলছেন সুপ্রিম কোর্ট যা বলছে তাতে তার স্বাগত, তারা সেই বক্তব্যকে স্বাগত জানাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী এরই মাঝখানে একটা বিস্ফোরক উক্তি করছে, আসবো সেই উক্তিতে, কিন্তু তার আগে শুনুন দিলীপ ঘোষ কি বলছে, দেখুন। এটা তো আদালত যেভাবে লেগেছে, অন্য রাজ্য থেকে নিয়ে এসছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে, ওটা তো হবে জানা ছিল, আর ভরসা রাখতে হবে আদালতের উপরে। কিন্তু ছোটোখাটো অনেক ভুল করার জন্য এগুলো সমস্যা হয়েছে। অনেকে বুথের নম্বর ভুল দিয়েছেন, অনেকের বিভিন্ন নম্বর ভুল দিয়েছেন, সেই জন্যই আটকে গেছে। তো সেগুলো দেওয়ার সময় ঠিক করে দেওয়া উচিত ছিল। সেগুলো এখনও সময় আছে, যে পদ্ধতি বলেছেন আদালত সেই পদ্ধতিতে যাওয়া উচিত। দিলীপ বাবুর বক্তব্য শুনছেন। অফকোর্স দিলীপ বাবুর পার্টি সুপ্রিম কোর্ট যে নির্ণয় নিয়েছেন, যে সিদ্ধান্ত নিয়েছে তার পাশেই দাঁড়াবে, এবং ফ্র্যাঙ্কলি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তর বিপরীতে যাওয়ার ক্ষমতা এই মুহূর্তে ভারতবর্ষে কারোর নেই। কিন্তু সমস্যা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টকে অ্যাট্যাক না করলেও তিনি এই এসআইআরের লম্বা লাইন নিয়ে রাজনীতি করতেও কিন্তু ছাড়ছেন না। তাই ট্রাইব্যুনালে দাঁড়ানো কিংবা ট্রাইব্যুনালের লাইনে দাঁড়ানো মানুষ, কিংবা যাদের নাম কাটা গিয়েছে সেই সমস্ত মানুষের পাশে যে তৃণমূল কংগ্রেস রয়েছে, এই ন্যারেটিভটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জোরালোভাবে দিচ্ছে। দেখুন, 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি, যেটা আগে বাদ দিয়েছিল। আমরা বারবার বলেছি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট, এখনো মনে রাখবেন ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব যাদেরটা বাদ আছে। আর শুধু মমতা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকেই হুঙ্কার দিয়ে বলেছিলেন যে যাদের যাদের নাম কাটা গিয়েছে তাদের সবার জন্য আমরা কেস ফাইল করব। দেখুন, আমরা লড়াই করেছি বলে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, আমরা লড়াই করেছি বলে আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ মানুষ পেয়েছে। সবাই ফর্ম ফিল আপ করে
আপনারা ট্রাইব্যুনালে জমা করবেন অনলাইন অফলাইন। রাত্রিবেলা কলকাতায় ফিরে আপনাদের যাদের নাম জোর জবরদস্তি কাটা হয়েছে সবার সাথে পঞ্চায়েত স্তরে আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে আপনাদের অ্যাপিলগুলোকে ফাইল করাচ্ছি। আপনাদের কারোর নাম বাদ যাবে না। মজার ব্যাপারটা কি বলুন তো, আমজনতা এই তিনটে ন্যারেটিভ, এই তিনটে বক্তব্য যদি শোনেন, এই তিনটে ন্যারেটিভে গ্রামে গঞ্জের জনতা অর্থাৎ গ্রাসরুট লেভেলের জনতার মাথায় কিন্তু একটা প্রভাব পড়ছে। গ্রাসরুট লেভেল ভাবছে, এই দেখো একদল আমাদের নাম কাটায় বিজয় উল্লাস করছে, আর এক দল নাম কাটা যাওয়ায় কিংবা ট্রাইব্যুনালের লাইনে দাঁড়াবার জন্য আমাদের হয়ে ফর্ম ফিল আপ করছে, আমাদের পাশে থাকার কথা বলছে। এবার আপনি একজন জনতা হিসেবে বলুন তো, আপনার সামনে যদি এমন এক পরিস্থিতি হয় যেখানে চূড়ান্ত হয়রানি হচ্ছে, চূড়ান্ত ঝক্কি পোহাতে হচ্ছে, দেখেন এক দলের নেতারা সেই ঝক্কিকে সমর্থন করার নামে উল্লাসে মেতেছে এবং আরেক দল সেই ঝক্কির সঙ্গে আপনার আত্মিক কষ্টকে মেনে নিয়ে আপনার পাশে দাঁড়াচ্ছেন, আপনার রসায়ন কিংবা কেমিস্ট্রি কোন দিকে যাবে? এটাই মমতা ব্যানার্জির পলিটিক্স। সমস্যা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমোশনাল পলিটিক্সে কোন দিকে ব্যাপারটা যাবে, কোন দিকে কত দূর কতটা জল গড়াবে আগে থেকে সেমাপ রাখা কঠিন, অ্যাকচুয়ালি ইম্পসিবল। যে কোনো মুহূর্তে যা ইচ্ছে হতে পারে, যেমন হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রামের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াই চ্যানেলে বসে ধর্ণা দেওয়ায়। কেউ ভেবেছিল ৩৫ বছরের বাম শাসন পড়বে, সবাই ভেবেছিল সিপিএম সামলে নিয়ে ফিরে আসবে, কিন্তু ওই 52 দিনের অনশন পশ্চিমবঙ্গের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এমন কিন্তু নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সিঙ্গুর নন্দীগ্রামের হাত ধরে শুরু, তার অনেক আগে থেকে শুরু, জ্যোতি বসুর আমল থেকে শুরু। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বিধানসভা থেকে বের করে দেওয়া হয়, তার উপর অ্যাটাক করা হয়, অনেক কিছু হয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সিট পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লি অবধি গিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন, কিন্তু সিট তৃণমূল কংগ্রেস বাংলায় পায়নি। ওই একটা ইমোশনাল পলিটিক্সের চাল, এবং 2011 সালে পুরো রাজ্যের ভোলবদর সরকার পাল্টে গেল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসআইআর এবং এই রাজনীতি নিয়ে, এই ট্রাইব্যুনালের রাজনীতি নিয়ে যে ইমোশনাল পলিটিক্সটা করছে, গ্রামে গঞ্জের মানুষের কাছে কিন্তু সেই ইমোশনাল পলিটিক্স অনেকটা আকর্ষণীয়। এদিকে ভারতীয় জনতা পার্টি কিন্তু একেবারে সাফাই করে ওই 7,66,00,000 থেকে নেমিয়ে এনে প্রায় 6,66,00,000 নাম, এই মুহূর্তে যদি 91 লক্ষ নাম বাদ যায় তাহলে প্রায় 1 কোটি ভোটার কমলো, সেই অ্যারিথমেটিক্সে রয়েছে। কিন্তু এবার বড় প্রশ্ন, এই 1 কোটি ভোটার কমায় আদৌ কি বিজেপির কোনো সুবিধে হলো, না তৃণমূল কংগ্রেস একটু পেঁচে পড়ল? সহজভাবে বলতে গেলে এর নির্ণয় কিংবা এই ন্যারেটিভ যারা বলছেন তারা ভুল বলছেন। এই 1 কোটি মানুষ কিংবা এই 91 লক্ষ মানুষের মধ্যে কতজন ট্রাইব্যুনালে অ্যাপিল করে ফেরত আসবেন সেই সংখ্যাটা আমরা জানি না। ফর্ম 6 ব্যবহার করে, কারণ এখনও আপনার কাছে কিন্তু সেই অপশানটা রয়েছে, ফর্ম 6 ব্যবহার করে কতজনের নাম নতুন করে উঠবে সেটাও আমরা জানি না। এদিকে এই ফর্ম 6 নিয়ে ধুমধুমার কাণ্ড। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি ভুয়ো ফর্ম 6 নিয়ে এসে ভোটার লিস্টকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে বাড়াবার চেষ্টা করছেন। এমনকি সিইও দপ্তরে সেই ফর্ম 6 বোঝাই ব্যাগও নাকি দেখা গিয়েছিল। দেখুন ছবিগুলো, দেখুন আপনাদের দেখাচ্ছি। সত্যি কি বিজেপি ফর্ম 6 দিয়ে অ্যারিথমেটিকের খেলাটাকে আরও জটিল করে তুলছে, কিংবা অঙ্কটা আরও জটিল করে তুলছে, ভুয়ো ভোটার ঢোকাচ্ছে? নাকি এটাও একটা ন্যারেটিভ, যে ন্যারেটিভের সত্যি কিংবা মিথ্যে আমি আপনি জানতে পারবো না? এবার আসি দুটো জেলার ওপর। মুর্শিদাবাদের সর্বোচ্চ নাম বাদ গিয়েছে, যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুর্শিদাবাদের 4,55,137টি নাম বাদ গিয়েছে। এবং তারপর উত্তর 24 পরগনায় 3,25,666টি নাম বাদ গিয়েছে। মুর্শিদাবাদের 4,55,000 কিংবা 4.5 লাখ, উত্তর 24 পরগনায় 3,25,000। যদি মুর্শিদাবাদ দেখি, মুর্শিদাবাদে এই মুহূর্তে লড়াইটা তৃণমূল বনাম বিজেপি হলেও তার সঙ্গে জুপ কিংবা জনতা উন্নয়ন পার্টি কিংবা জনতা ইউনাইটেড পার্টি কিংবা যাই বলুন ওই পার্টিটাকে, সেই পার্টিটি রয়েছে। এবার অভিযোগ বিজেপির, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের নয়।
বিজেপির অভিযোগ বাবরি মসজিদ নামক যে মসজিদটি হুমায়ুন কবির তৈরি করছেন, সেই মসজিদটি তৈরি করার জন্য তার 50% টাকা এসেছে বাংলাদেশ থেকে। গুরুতর অভিযোগ, কিন্তু অভিযোগ তৃণমূল কংগ্রেসের নয়। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত সরাসরিভাবে হুমায়ুনকে কোনো রকমভাবে অ্যাটাক করেনি, শুধু বলেছে ও যা করার করুক, পরে দেখব। কিন্তু সংখ্যালঘু ভোট যেটা মুর্শিদাবাদে রয়েছে, সেই সংখ্যালঘু ভোট কি জনতা উন্নয়ন পার্টির সঙ্গে যাবে না তৃণমূল কংগ্রেসের যাবে? আর এরই মাঝে অধীর রঞ্জন চৌধুরী আজ প্রতিক্রিয়া দিয়েছেন যে দরকার পড়লে ভোট পিছলে পিছক, আগে নামের নিষ্পত্তি হোক। দেখুন, যে যতক্ষণ পর্যন্ত না এই প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে, আরো 1 মাস 1.5 মাস লাগতে পারে। আকাশ তো ভেঙে পড়বে না, আসমান তো ভেঙে পড়বে না, কিন্তু তাদের ভোটের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ভোট স্থগিত থাকা দরকার বলে আমি মনে করি। ভোট পিছলে পিছক। আচ্ছা, ভোট পেছনোর কি কোনো জায়গা আছে? ভোট কি পেছোতে পারে? মানে 23 এবং 29-এর বদলে অন্য কোনো দিন কি ভোট পেছোতে পারে? যদি ভোট 23 এবং 29-এ হয় তাহলে তার সমীকরণ আলাদা, আর যদি ভোট পেছোয় তার সমীকরণ কিন্তু একেবারে আলাদা। কেন বলছি এই কথাটা? যদি 23 এবং 29-এ ভোট না হয়, তাহলে মাথায় রাখতে হবে নির্বাচিত সরকার 2021 সালে যারা জিতে এসেছিল তাদের মেয়াদ শেষ হচ্ছে মে মাসে। তারপর চাক আর না চাক, যদি ভোট না হয়, যদি নতুন সরকার সেই তারিখের মধ্যে, মে মাসের মধ্যে গঠন না হয়, তাহলে অটোমেটিকলি প্রেসিডেন্টস রুল অ্যাপ্লাইজ। আর প্রেসিডেন্ট রুল হলে খেলা কিন্তু ঘুরে যাবে। কাদের জন্য? শাসকদের জন্য, রাজ্যের নয়, কেন্দ্রের জন্য। এমনটাই একাধিক রাজনৈতিক বিশ্লেষকের মত। কিন্তু যদি ভোট হয় নির্ধারিত সময় 23 এবং 29-এ, যেমনটা হওয়ার কথা, যার অন্যত্র কোনো বিবৃতি এখনো আমরা পাইনি, তাহলে কিন্তু ফল বলছে এই মুহূর্তে কাঁটার টক্করেও কিছুটা হলেও একটি দল এগিয়ে রয়েছে অ্যারিথমেটিকে, একটি দল এগিয়ে রয়েছে কেমিস্ট্রিতে, জনতার সঙ্গে রসায়নে এগিয়ে রয়েছে শাসক দল, অ্যারিথমেটিক কিংবা পাটিগণিত কিংবা অঙ্কে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু এই এগিয়ে থাকার, দুটো দলের এগিয়ে থাকার মধ্যে দুটো বড় বড় সমস্যা রয়েছে। আপনি কি একেবারে চোখ বন্ধ করে বলতে পারবেন যে এই 91 লক্ষ মানুষ যারা বাদ গেলেন কিংবা যাদের নাম বাদ গিয়েছে, তারা সবাই কোনো একটি দলের ভোটার? না। 2021 এবং 2024-এ তৃণমূল এবং বিজেপির ভোট পার্সেন্টেজের ডিফারেন্স ছিল 7 থেকে 12%। এই 7 থেকে 12% ভোট 7 কোটির 10% হলে হচ্ছে 70 লাখ, ঠিক? 90 লাখ মানে হচ্ছে অ্যাবাউট 11%। এই 7 থেকে 12% ভোট মেকআপ করার জন্য 11% ভোটারের নাম বাদ দিলেই কোনো একটি দল জিতে যাবে, এই নির্ণয়নে আসা কিংবা এই ন্যারেটিভে আসার মধ্যে একটাই গলদ রয়েছে। এই 11% নাম যে বাদ গেল কিংবা এই 91 লক্ষ নাম যে বাদ গেল, তারা কোনো একটি নির্দিষ্ট পার্টির ভোটার, এইটা জোর দিয়ে বলা যায় না। তার উপর তাদের মধ্যে সবাই যে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ এমনটা নয়। বাদ গিয়েছে হিন্দু ভোটারের নাম, বাদ গিয়েছে মুসলমান ভোটারের নাম, বাদ গিয়েছে রাজবংশীর নাম, বাদ গিয়েছে মতুয়ার নাম। এবার এই মতুয়া ভোট তৃণমূলেও যায়, বিজেপিতেও যায়। সংখ্যালঘু ভোট তথাকথিতভাবে তৃণমূলে যায়, কিন্তু কিছু সংখ্যালঘু ভোট আবার বামেও যায়, কংগ্রেসেও যায়। হিন্দু ভোট যদি টোটালি একত্রিত হয়ে শুধুমাত্র বিজেপিতে যেত, তাহলে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক্স, যদিও 2011 সালের পর থেকে এদেশে সেন্সাস হয়নি, তবুও পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক্স বলে পশ্চিমবঙ্গে 30% মুসলমান পপুলেশন, 70% হিন্দু পপুলেশন। তাহলে যদি সমস্ত হিন্দু ভোট একত্রিতভাবে বিজেপির কাছেই যেত, তাহলে গল্পটা খুব সহজ হতো। একত্রিতভাবে একটি দলকে ভোট দেয়
এইটা বলা যায় না। মতুয়ারাও দেয় না, মতুয়া সম্প্রদায়ের মধ্যে একজন বিজেপি নেতা আছে, একজন তৃণমূল নেতা আছে। এমনকি সংখ্যালঘুরাও যে পুরোপুরি তৃণমূলকে ভোট দেয় সেটাও আপনি বলতে পারবেন না। তাহলে কি দাঁড়াচ্ছে এই যে এসআইআর করে হয়তো ফেক ভোটার কিংবা মৃত ভোটার, যে ভোটারদের হয়ে ছাপ্পা পড়তো, ছাপ্পাটা বন্ধ করা যাবে, কিন্তু ভোটের পাটিগণিত বদলে যাওয়া যাবে, কিংবা ওই 7 থেকে 12% গ্যাপ কমিয়ে দেওয়া যাবে 11% নাম ডিলিট করে, এমনটা কিন্তু নয়। আর এই 11%-এর মধ্যেও, এই 90 লাখের মধ্যেও গলদ আছে। 90 লাখ মানুষের নাম কাটা যায়নি, গেছে অনেক কম মানুষের নাম। কেন বলছি জানেন? কারণ এর মধ্যে একটা টেকনিক্যাল গ্লিচ আছে। 51 লক্ষ নাম, প্রায় 51 লক্ষ নাম কাটা গিয়েছে। না, এতেও একটা টেকনিক্যাল গ্লিচ আছে। 51 লক্ষ নাম কাটা গিয়েছে, কিন্তু 51 লক্ষ জীবিত মানুষের নাম কাটা যায়নি। ভালো করে বুঝুন, এখনো পর্যন্ত 91 লাখ নেমস ডিলিটেড ফ্রম দ্য রোল। এই 51 লক্ষের তোর লুকিয়ে রয়েছে, এই 91 লাখসের মধ্যে লুকিয়ে রয়েছে 58 লক্ষ মৃত ভোটার, যাদের নাম কোনোদিন কমিশন লিস্ট থেকে বাদই দেয়নি। বুঝলেন? তাহলে 51 থেকে 58 বাদ দিন, 32 থেকে 33 লক্ষ সংখ্যাটা দাঁড়ায়। অর্থাৎ এই মুহূর্তে বেঁচে আছেন, বাংলায় থাকছেন, কিন্তু ভোটার লিস্টে নাম নেই, সংখ্যাটা মাত্র 32 লক্ষ, এবং সেটাও গোটা রাজ্য জুড়ে, কোনো একক রাজ্যে নয়, মানে কোনো একক জেলায় নয়। এবার তাহলে বুঝুন, এবার আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে, কতগুলো জেলা আছে আমাদের পশ্চিমবঙ্গে? আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে, সমস্ত জেলা যদি আপনি দেখেন, সমস্ত জেলা ভিত্তিক 32 লক্ষ নাম কাটা গেছে। যদি অন অ্যান অ্যাভারেজ দেখি, অন অ্যান অ্যাভারেজ 1 থেকে 1.5 লক্ষ নাম প্রতি জেলায় কাটা গেছে, অন অ্যান অ্যাভারেজ। যদিও এটা সরলীকরণ, কারণ কিছু জায়গায় বেশি, কিছু জায়গায় কম। 51 লক্ষ নামের মধ্যে 58 লক্ষ তো মৃত ছিল, তার মধ্যে যারা এখনো বেঁচে আছেন বৈধ, সেটা 32 লক্ষ মাত্র, যাদেরকে এখন অবৈধ বলা হয়েছে। আর এই 32 লক্ষ ভোটার থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল কি প্রতিটি জেলায়, মানে 23টি জেলায় এফেক্ট করতে পারবে? কোনো জেলায় 35,000 নাম কাটা গেছে জলপাইগুড়িতে, কোনো জেলায় 4 লক্ষ নাম কাটা গেছে মুর্শিদাবাদে, কোনো জেলায় আবার মাত্র 1240টি নাম কাটা গেছে যেমন ঝাড়গ্রাম। এই 1240টি কিংবা 4 লাখের মধ্যে মৃত ভোটারও আছে। তাহলে এবার আপনি বলুন, নাম ধরে ধরে, জেলা ধরে ধরে মাত্র 32 লক্ষ জীবিত ভোটার আর 58 লক্ষ মৃত ভোটারে ভোট বাক্সের রাজনীতি কি বদলাবে? ওই 7 থেকে 12%-এর অঙ্ক মেলাতে গিয়ে এসআইআরের অঙ্কটা একটু হলেও কাঁচা হয়ে গেল নাকি? ভেবে দেখবেন। ভালো থাকুন, ভালো রাখুন। জয় হিন্দ।